আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়ার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা কাইন্ডলি টিচার ইনবক্সে একটু জানাই দিও। ওকে, ভেরি গুড ভাইয়া। সো আজকে কিন্তু তোমাদের জন্য অনেক ভালো একটা ক্লাস, বিকজ হচ্ছে আজকে অর্গানিক ইনশাআল্লাহ শেষ হবে। আজকে অর্গানিক ইনশাআল্লাহ শেষ হবে। নেক্সট দিন থেকে ইনশাআল্লাহ আমরা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি বা স্টোইকিওমেট্রিক কেমিস্ট্রি যেটাকে বলি সেটা আমরা শুরু করব, চ্যাপ্টার 3। সো আজকে যে লেকচারটা হবে আমাদের, আজকে লেকচারে আমরা কি পড়বো ভাইয়া? গতদিন হোমওয়ার্কটা তো করবোই, পাশাপাশি আজকে লেকচারে আরো ছোটখাটো কিছু বিষয় বাকি ছিল। আইআর স্পেকট্রোস্কোপি, বায়ো মলিকিউল, এগুলা কি, কোনটাকে কি বলতেছে না বলতেছে, এই সমস্ত জিনিসগুলো আমরা এখন আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, সো দেরি না করে চলো স্টার্ট করি। তোমরা কি ভাইয়া হোমওয়ার্কটা করছিলে ভাইয়া? বলো দেখি একটু কষ্ট করে। ওকে, এই যে হোমওয়ার্ক, হোয়াট ইজ পিভিসি, হাউ ক্যান ইট বি প্রিপেয়ার্ড ফ্রম লাইমস্টোন, মেনশন দ্য রিয়াকশনস, তাই না? সহজ ছিল ভাইয়া, করাই দিছিলাম। লাইমস্টোন হচ্ছে ভাইয়া ক্যালসিয়াম কার্বনেট, নাকি? ক্যালসিয়াম কার্বনেটকে যদি তুমি হিট দাও ভাইয়া, তখন তুমি কি পাচ্ছ ভাইয়া? ক্যালসিয়াম অক্সাইড এন্ড কার্বন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড এন্ড কার্বন ডাইঅক্সাইড। ওকে, তারপর ক্যালসিয়াম অক্সাইডকে কার্বন পাউডার বা কোক দিয়ে যদি হিট করো, তখন তুমি পাবা ক্যালসিয়াম কার্বাইড প্লাস কার্বন মনোক্সাইড। এই ক্যালসিয়াম কার্বাইডকে যখন হাইড্রোলাইসিস করবা ভাইয়া, তখন তোমার প্রিপেয়ার হবে ইথাইন, HC ট্রিপল বন্ড CH প্লাস H, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে ল্যাবের প্রিপারেশন মেথড। কার জন্য ভাইয়া? ইথাইনের জন্য বা অ্যালকাইনের জন্য। হ্যাঁ, এবং ফাইনালি তোমার কাছে যে ইথাইনটা আসছে ভাইয়া, HC ট্রিপল বন্ড CH, এটার সাথে তুমি HCl অ্যাড করে দিবে ভাইয়া। HCl অ্যাড করে যদি তুমি হিট করো, তখন কি হবে? এই যে ট্রিপল বন্ডের একটা বন্ড ভেঙে যাবে, HC ডাবল বন্ড CH, একটা হাতে ঢুকবে হচ্ছে H, একটা হাতে ঢুকবে হচ্ছে Cl। তো এটাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি এটা এরকম CH2 ডাবল বন্ড CHCl। এটাকে বলা হয় কি ভাইয়া? ভিনাইল ক্লোরাইড, নাকি? ভিনাইল ক্লোরাইড, যেটাকে N করে যদি আমরা হিট করি, তখন আমরা কি পাবো? পলিভিনাইল ক্লোরাইড বা PVC, CH2 CHCl ড্যাশ এই। সো এটাকে আমরা কি বলবো? N, PVC or পলিভিনাইল ক্লোরাইড, PVC or পলিভিনাইল ক্লোরাইড। সবাই ক্লিয়ার না ভাই এই জায়গাটায়? বলো দেখি একটু কষ্ট করে টিচার ইনবক্সে। PVC or পলিভিনাইল ক্লোরাইড। ওকে, চমৎকার। এটা তাহলে আমরা সবাই ক্লিয়ার। এরকম না অনেক ধরনের রিয়াকশন দেয় ভাইয়া, যে ধরো তোমার কাছে কি আছে, সুগার আছে, সুগার থেকে তুমি এটা বানাও, ওইটা বানাও, সেটা বানাও, এটা সেটা, কনভার্সন আর কি। আজকে আমরা কনভার্সন অনেকগুলাই পড়বো লাস্টে রিভিশনে দেওয়ার জন্য। হ্যাঁ, কারণ আজকে আমরা বেশি একটা নাই, লাস্টের দিকে চলে আসছে, আমাদের সবকিছু মোটামুটি ওভারঅল পড়া ডান। এখন ভাইয়া বলে যে আজকে লাস্ট ক্লাসে দাঁড়ায় আসছি, এখন অর্গানিকের কোয়েশ্চেন গুলো যখন সলভ করো বা দেখো, তুলনামূলক কি আগের মতো অনেক হার্ড মনে হয়, নাকি এখন মনে হয় যে না, ইউ আর ক্যাপেবল এনাফ টু সলভ ইউর সেলফ? কেমন মনে হয় ভাইয়া? বলো দেখি একটু কষ্ট করে। বিশাল একটা জার্নি ছিল কিন্তু, 28টা ক্লাস, 28 লেকচার আজকে নিয়ে। হ্যাঁ, এই ওকে, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ। সো চলো ভাইয়া সামনের দিকে আগাই। তাহলে আজকে শুরু হবে হচ্ছে আইআর স্পেকট্রোস্কোপি দিয়ে। এখন কথা হচ্ছে হোয়াট ইজ আইআর স্পেকট্রোস্কোপি, এই জিনিসগুলো দিয়ে আসলে কি হয়? তোমরা কি কেউ ভাইয়াকে আইডিয়া দিতে পারবা? মানে ইনফ্রারেডের যে জোনটা আছে, আইআর স্পেকট্রোস্কোপি দিয়ে বেসিক্যালি কি হচ্ছে? কেউ কি কোনো আইডিয়া দিতে পারবো ভাইয়াকে? বলো, আইআর স্পেকট্রোস্কোপি দিয়ে কি হয়? হুম, আচ্ছা, আইআর স্পেকট্রোস্কোপির বিভিন্ন ধরনের রেঞ্জ ছিল, তোমাদের মনে আছে ভাইয়া? শুরু হইতে হচ্ছে 780
ন্যানোমিটার থেকে 2500 ন্যানোমিটার, এটা একটা রেঞ্জ ছিল। তারপর আরেকটা রেঞ্জ ছিল হচ্ছে 2500 ন্যানোমিটার থেকে 25,000 ন্যানোমিটার। আরেকটা রেঞ্জ ছিল 25,000 ন্যানোমিটার থেকে 10⁶ ন্যানোমিটার। এরকম মোটামুটি একটা রেঞ্জ ছিল। সবার মনে আছে রেঞ্জগুলা? বলো দেখি একটু টিচার ইনবক্সে সবাই কুইকলি। ওকে, সো এটা মোটামুটি আমরা দেখলাম নাকি? আচ্ছা, এই যে রেঞ্জটা, এই রেঞ্জটার স্পেসিফিক্যালি এই পার্টটুক ইউজ করা হইতো যেটাকে বলা হয় MIR, মিডল ইনফ্রারেড। হ্যাঁ, এটা স্পেসিফিক পার্টটা ইউজ করা হইতো কিন্তু কিসের জন্য ভাইয়া? টু জাস্ট ফাইন্ডিং বা টু আইডেন্টিফাই the functional groups of organic compound। এই পার্টটা ছিল হচ্ছে ওই যে সিটি স্ক্যান, এক্স-রে টাইপের জিনিসপত্রে হেল্প করার জন্য, মানে ডট, সিটি স্ক্যান এগুলা। এই পার্ট ছিল হচ্ছে ফিজিওথেরাপিতে স্পেজম, মাসল যে আটকায় যায় এগুলাকে ঠিক করার জন্য ইউজ করা হতো। আর এই পার্টটা হচ্ছে বেসিক্যালি টু আইডেন্টিফাই দ্য ফাংশনাল গ্রুপস অফ অর্গানিক কম্পাউন্ডস, এগুলোর জন্য বের করা হতো। এটাই আসলে আইআর স্পেকট্রোস্কোপি। এগুলো আসলে কি? বেসিক্যালি ধরো তোমার কাছে কোনো একটা কম্পাউন্ড আছে, হ্যাঁ, তুমি খুব সহজে জানতে চাও এটার ফাংশনাল গ্রুপটা কি, তুমি এটার একটা আইআর স্পেকট্রোস্কোপি করবা। করার পরে তুমি এটা একটা গ্রাফ পাবা, কম্পিউটারে একটা গ্রাফ পাবা। এই গ্রাফটা তুমি তোমার রেফারেন্স গ্রাফের সাথে মিলাই দেখবা কোনটার সাথে বেশি ম্যাচ করে, তাহলে এটা হচ্ছে ওই ফাংশনাল গ্রুপ। এইভাবে ম্যাচিং প্রসেসে করা হয়। হ্যাঁ, ম্যাচিং প্রসেসে করা হয়। যেমন এই যে দেখো, প্রিন্সিপাল অফ আইআর স্পেকট্রোস্কোপি, মানে এখানে তো ধরো অনেকগুলো কথা আছে, বিশেষ করে ভাইয়া যে কথাটা বলছি সেটাও তো অবশ্যই আছে। যেমন দেখো কি লিখছে, ইন অ্যান অর্গানিক কম্পাউন্ড দ্য ফাংশনাল গ্রুপ বন্ডেড উইথ সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড এন্ড ট্রিপল বন্ড revolves around the molecular orbital. As a result, the bonds undergo expansion, contraction and bends for which absorption and radiation of necessary energy occurs in the energy level of the atoms. In the organic compounds, the suitable range of wavelength for the absorption of radiation lies on the middle infrared having wavelength of 2.5 to 25 micrometer. আমরা তো NM এ পড়াইছি ন্যানোমিটারে, এটাও ঠিক আছে। 2.5 থেকে 25 মাইক্রোমিটার রেঞ্জে। or the range of wave number has to be between 4000 per centimeter to 400 per centimeter। ওয়েভ নাম্বার মনে আছে তো 1 by lambda। এই যে ওয়েভ নাম্বার হচ্ছে 1 by lambda, এইভাবে বের করে। আচ্ছা, as a result the absorption of an IR ray having specific frequency by an organic compound is called IR absorption spectrum। IR absorption spectrum or IR spectroscopy, এটাই absorption দিয়ে আমরা দেখি। IR spectroscopy is also known as vibrational spectroscopy, কারণ কি, ওরা এনার্জি যখন পায় তখন তো ভাইব্রেট করে, এজন্য এটাকে বলতেছি vibrational spectroscopy। The functional group of any organic compound is detected using IR absorption spectrum using middle infrared. Here absorption bands are expressed as wave number and its unit is expressed as reciprocal of centimeter, মানে per centimeter. The absorption wave number for detection of functional groups from an organic compound using IR spectrum is 1000 থেকে 4000 per centimeter। 1000 থেকে 4000 per centimeter। এই পেজে সমস্ত এমসিকিউর জন্য যা যা লাগে সেই ইনফরমেশন গুলো আছে। এটা কি রিটেনে দেয় ভাইয়া? না, তেমন একটা দেয় না, রিটেনে তেমন একটা দেওয়ার পসিবিলিটিস নাই, জাস্ট এমসিকিউ পোর্শনের জন্য। ওকে, কি কি আছে ভাইয়া দেখো সুন্দর মতো। মিডল ইনফ্রারেড, যেটা এই যে ভাইয়া যেটা দেখাইলাম, ইনফ্রারেড গুলাকে আমরা এটাকে কি বলি? FIR, ফার ইনফ্রারেড। এগুলো হচ্ছে ফিজিওথেরাপির জন্য আমাদের কাজে লাগে। স্প্যাজম, মাসেল যে পেইন হয়, আটকায় যায়, ওগুলাকে ঠিক করতে এটা কাজে লাগে, একটু হালকা হিট দেয় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে নেয়ার ইনফ্রারেড, এদের ল্যামডা কম, মানে এনার্জি বেশি, কিন্তু এগুলা মেডিকেল সেক্টরে অনেক বেশি কাজে লাগে। ডট, ডিফিউজড অপটিক্যাল টোমোগ্রাফি, সিটি, কম্পিউটেড টোমোগ্রাফি, এসব স্ক্যান করতে এগুলোর কাজে লাগে বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, আবার IR এর মানে NIR এক্স-রে টাইপের একটা আছে, ওইটাও কিন্তু এটা করতে কাজে লাগে। হ্যাঁ, এই হইলো ঘটনা। সো এই হইলো মোটামুটি আমাদের ঘটনা।
মাঝখানেরটা লাগে হচ্ছে ফাংশনাল গ্রুপ আইডেন্টিফিকেশনের জন্য। কিভাবে? এই ফাংশনাল গ্রুপগুলো কি বিভিন্ন ধরনের সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ডের সাথে অ্যাড থাকে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের কি হয়, এক্সপানশন হয়, কন্ট্রাকশন হয় অথবা বেন্ড হয়। তো এখানে এনার্জির একটা চেঞ্জ আসে। এই চেঞ্জগুলো বিভিন্ন অ্যাবজর্পশনের কারণে বা রেডিয়েশনের কারণে হয়ে থাকে। সো আমরা যদি আইয়ের স্পেকট্রোস্কোপি করি, মানে মিডল ইনফ্রারেডের ইউজ করে, কোন রেঞ্জ 2.5 টু 25 মাইক্রোমিটার অথবা যেটাকে বলতেছি 2500 ন্যানোমিটার থেকে 25,000 ন্যানোমিটার রেঞ্জে এই ওয়েভলেন্থটাকে, অথবা আমি যদি এটাকে উল্টা করি 4000 পার সেন্টিমিটার থেকে 400 পার সেন্টিমিটার রেঞ্জে আমরা যদি ওয়েভলেন্থ ইউজ করি, এটা ওয়েভলেন্থ ছিল, এটা ছিল ওয়েভ নাম্বার, এগুলো যদি ইউজ করি সেটাকে আমরা বলতেছি আইআর স্পেকট্রোস্কোপি। কিছুই করার নাই, সুন্দর মতো কম্পাউন্ডের মধ্যে আমরা আইআরটা ফেলবো, ও অবজার্ভ করবে, যেটা রেডিয়েট করবে সেটার একটা গ্রাফ নিব, গ্রাফ নিয়ে রেফারেন্সের সাথে ইয়া করবো, মিলাবো, মিলাই দেখবো কোনটার সাথে মিলে। এটা হলো সেই অর্গানিক কম্পাউন্ডের ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপগুলো আইডেন্টিফাই করতে হয়। আর এখানে আমাদের বেসিক্যালি কি হয় ভাইয়া বলো, এটাকে আবার ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপিও বলে, কারণ ভাইব্রেশনের কারণে এই জিনিসগুলো হয়ে থাকে। আর এদের একটা রেঞ্জ হচ্ছে 1000 থেকে 4000 পার সেন্টিমিটার ওয়েভ নাম্বারের রেঞ্জ। সো এইটা মোটামুটি আমরা সবাই দেখলাম। সবাই ক্লিয়ার ভাইয়া? ছোট্ট করে একটা সি লিখে দেই, সবাই আমরা জিনিসটা ক্লিয়ার কিনা। ওকে, সবাই ক্লিয়ার, মাশাআল্লাহ, ভেরি গুড। চলো দেখি ভাইয়া একটু সামনের দিকে আগে। এখন দেখো, এই দেখো কি বলছে, দ্য আইআর স্পেকট্রামস জেনারেটেড বাই অর্গানিক কম্পাউন্ডস ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু টাইপস। দুইটা টাইপে আছে। একটা কি টাইপে আছে, অ্যাবজর্পশন ব্যান্ড রিজিয়ন অফ মলিকুলার স্ট্রাকচার, স্কেলেটাল রিজিয়ন বলে। হ্যাঁ, এটা একটা আছে কি, নিউবার হচ্ছে 1400 থেকে 650 পার সেন্টিমিটার রেঞ্জে আছে। এই জিনিসটা কি হবে দেখো, কি বলছে, মলিকুলার স্ট্রাকচার ভাইব্রেশন ব্যান্ড মেবি মোর দেন ওয়ান ইজ কল্ড ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন। কেন? বিকজ দিস ব্যান্ড ইজ ইউনিক ফর ইচ অর্গানিক কম্পাউন্ড। এই রিজিয়নকে আমরা বলি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন। ফিঙ্গারপ্রিন্ট কি সবারটা আলাদা না ভাইয়া? কারণ এটা হচ্ছে প্রত্যেকটা যেন ইউনিক। সো মলিকুলার স্ট্রাকচার অফ এ কম্পাউন্ড ইজ কনফার্মড ফ্রম দিস টাইপ অফ ব্যান্ড comparing with IR spectrum of known sample compounds। এই যে known sample compound এর সাথে কম্পেয়ার করে পাওয়া হয়। signal of definite frequency in IR spectrum is called band। সিগন্যাল গুলোকে ব্যান্ড বলে আর কি, ব্যান্ড দেওয়া হয়। সো এখানে বিষয়টা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন কেন বলে, কারণ তাদের জন্য ইউনিক হয়। এটা হচ্ছে মলিকুলার স্ট্রাকচার বোঝার জন্য ইজি। আর আমরা যদি ফাংশনাল গ্রুপের রিজিয়নের কথা বলি, ফাংশনাল গ্রুপটা কোনটা হবে, তখন এর রিজিয়নের স্কেলটা হচ্ছে এরকম, যে সেখানে যে 1000 থেকে 4000 পার সেন্টিমিটার, ইচ ফাংশনাল গ্রুপ হ্যাজ অ্যাবজর্পশন ব্যান্ড উইথ ডিফিনিট wave number region. So functional group present in an organic compound can be detected from IR spectrum of that compound with the help of the particular wave number band। মানে ওই যে রেফারেন্সিং এর মাধ্যমে আমরা দেখব যে আমাদের যে অ্যান্সারটা আসছে বা যে আমরা প্লটটা পাইছি সেখানে ওয়েভ নাম্বার কয়টা পার সেন্টিমিটার, যদি 1000 হয়, 1500 হয়, 3000 হয়, সেটা রেফারেন্সে কার সাথে মিলে, সেইভাবে আমরা ফাংশনাল গ্রুপ আইডেন্টিফাই করতে পারবো। সো দুইটাই কিন্তু আমরা পারি। হ্যাঁ, দুইটাই আমরা পারতেছি। আচ্ছা, এরপর এই পেজটা দেখো, এই পেজটা কি পরীক্ষায় আসবে কিনা? এই পেজ একদমই মুখস্থ করার দরকার নাই, বোঝানোর জন্য ভাইয়া। দেখো, কার্বন আর অক্সিজেনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকা মানে কি, এটা অ্যালকোহল হইতে পারে, ফেনল হইতে পারে, ইথার হইতে পারে, এস্টার হইতে পারে, অ্যাসিড হইতে পারে। এদের সবার ফ্রিকোয়েন্সি আর ওয়েভ নাম্বার, যেটাকে আমরা বলছি ওয়েভ নাম্বারই বলবো, সেটা হচ্ছে 1000 থেকে 1220। হ্যাঁ, এই রেঞ্জে। অ্যামাইডের যে কার্বন আর অক্সিজেনের বন্ড আছে ডাবল বন্ড, সেটার রেঞ্জ এটা। অ্যালডিহাইড কিটোন অ্যাসিড এস্টারে যে বন্ডটা আছে সেটার রেঞ্জ হচ্ছে এটা। অ্যানহাইড্রাইডের রেঞ্জ হচ্ছে এটা। কার্বক্সিলিক অ্যাসিডের অক্সিজেন আর হাইড্রোজেনের রেঞ্জ হচ্ছে এটা। তারপর দেখো, অ্যালডিহাইডের পুরাটার অ্যাকচুয়াল রেঞ্জ হচ্ছে এটা। অ্যালকেনেরটার রেঞ্জ দেখো। ইথানল ফেনলের এক্সপানশন হয়, একটু দূরে চলে যাওয়ার রেঞ্জটা দেখো। অ্যালকোহল ফেনল ইন হাইড্রোজেন বন্ডের মধ্যে রেঞ্জটা দেখো। অ্যালকোহল ফেনল ইন হাইড্রোজেন বন্ডের মধ্যে রেঞ্জটা দেখো, মানে ওদের রেঞ্জটা দেখো একদম কাছাকাছি কাজ করে। এগুলো হলো রেফারেন্স ভাইয়া, এগুলা রেফারেন্স। এগুলা দিয়ে হচ্ছে আমরা অন্যান্য গুলা কম্পেয়ার করি, কোনটা কম বেশি হয়েছে কি হয়নি। বুঝতে পারছি ভাইয়া? বলো, এগুলো একটা মুখস্থ করা লাগবে না। হ্যাঁ, একটা মুখস্থ করা লাগবে না, জাস্ট প্রসেসটা দেখে রাখলা ইনশাল্লাহ। বলো ভাইয়া, সবাই ক্লিয়ার? চমৎকার, সবাই ক্লিয়ার, ভেরি গুড। সো এটা দেখে নিলাম। এখন ওই যে অ্যালকোহলের ক্ষেত্রে দেখো, ইন কেস অফ অ্যালকোহল এন্ড ফেনল, একটু ডিফারেন্সিয়েট করে দেখানো আর কি, প্যারালাল টেক্সটেই আছে। অ্যালকোহলে OH আছে, ফেনলও কিন্তু OH আছে, বাট দেখো ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন বন্ড ওরটা কেমন কাজ করে, উইদাউট হাইড্রোজেন বন্ড সিঙ্গেল মলিকিউল হিসেবে ওর কেমন কাজ করে,
সব দেওয়া আছে। এরপর দেখো এটা হলো ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন বন্ডের রেঞ্জটা কেমন, আর উইদাউট হাইড্রোজেন বন্ডে তার রেঞ্জটা কেমন। এই যে দেখো দুইটার কিন্তু আসলে ডিফারেন্ট রেঞ্জ কাজ করে, স্ট্রেচ গুলা দেখছো, ভ্যালু কিন্তু ডিফারেন্ট অ্যাটলিস্ট এই ক্ষেত্রে। সো এইভাবে এই সূক্ষ্ম ডিফারেন্স দেখেও কিন্তু আমরা আসলে কোনটা অ্যালকোহলে আছে আর কোনটা ফেনলে আছে সেটা বুঝি। কারণ অ্যালকোহলটা এসিড বেস দুইটার মতোই মাঝে মাঝে অ্যাক্ট করে, নিউট্রাল থাকে আর কি মোটামুটি। ফেনলটা কিন্তু ভাই একদম পিওরলি অ্যাসিডের মতো অ্যাক্ট করে। সো কখন কোনটা হবে এই ছোট্ট ছোট্ট ডিফারেন্সের মাধ্যমে আমরা আইআর দিয়ে বুঝে যাব, রেফারেন্স দেখে। হ্যাঁ, সবকিছু রেফারেন্স, এগুলো প্র্যাকটিক্যালের জিনিস আর কি। এই যে দেখো স্পেকট্রাম গুলা, দেখছো স্পেকট্রাম গুলো এরকম, যেমন ইথানলের আইআর অ্যাবজর্পশন স্পেকট্রামটা হচ্ছে এরকম, আর ফেনলেরটা হচ্ছে এরকম। সো দুইটার স্পেকট্রামই তো আলাদা ভাইয়া, খেয়াল করছো? ফেনলের আর ইথানলের দুইটার স্পেকট্রামই কিন্তু টোটালি আলাদা। সো এই জন্য ওই রেফারেন্স স্পেকট্রাম গুলা দেখে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো কোনটা বেসিক্যালি ফেনল বা ফেনলের ডেরিভেটিভ, বা কোনটা ইথানল বা ইথানলের ডেরিভেটিভ। এটাই হচ্ছে টাস্কটা। সবাই ক্লিয়ার? বলো ভাইয়াকে, সবাই ভাইয়া বুঝছি কিনা? ওকে, ভেরি গুড। চলো এগুলো জাস্ট পর আর কি, রিডিং পর, আর কিছুই না। যেমন অ্যালডিহাইডের ক্ষেত্রে, কিটোনের ক্ষেত্রে, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে, এস্টারের ক্ষেত্রে সবগুলোতেই তো সিও জিনিসটা আছে। কার্বনিলের মতো যে গ্রুপটা আছে, সিও গ্রুপটা সব জায়গায় আছে। বাট ডিফারেন্স গুলা কি? ওইখানের ওএইচ ব্যান্ডের স্ট্রেচটা তুমি শুধু কার্বক্সিলিক অ্যাসিডে তুমি দেখবা, সিও ব্যান্ডেরটা সব জায়গাতেই তুমি দেখবা। কার্বন হাইড্রোজেনেরটা তুমি আবার শুধু অ্যালডিহাইডে দেখবা। সিও সিঙ্গেল বন্ডেরটা তুমি আবার কোথায়? কার্বক্সিলিক অ্যাসিড আর এস্টারের মধ্যে দেখবা। সো এরকম আর কি, ব্যান্ডের অনুযায়ী ডিফারেন্স অনুযায়ী সুন্দর মতো এগুলো অ্যাবজর্ভ করে। এগুলো কিছুই না, জাস্ট ভ্যালু, একটাও মুখস্থ করার কিছু না, জাস্ট রেফারেন্সিং এর জন্য কাজে লাগবে, জাস্ট রেফারেন্সিং এর জন্য। ওকে, এই এই যে দেখো এটা, এখানে কি দেওয়া আছে? প্যারা মিথক্সি বেনজালডিহাইড, হ্যাঁ, আরেকটা আছে অ্যাসিটোফেনল। এই দুইটার মধ্যে, আর এটা হলো প্রোপানোইক অ্যাসিড। দেখো ভাইয়া শেপ গুলা তো প্রত্যেকটারই আলাদা, প্রত্যেকটারই শেপ বা বেন্ড গুলা খেয়াল করো, সবগুলোর জন্যই আলাদা। এটাই হচ্ছে ঘটনা, নাথিং এলস। যে আমরা প্রত্যেকটার জন্য ডিফাইন্ড আলাদা আলাদা কি আছে, মানে ফাংশনাল গ্রুপের জন্য আলাদা আলাদা আইআর স্পেকট্রামই আছে। সো আমরা সুন্দর মতো ওদের এই যে কতটুকু স্ট্রেস বা স্ট্রেন হইলো, কি হইলো না হইলো, এগুলা যদি অবজার্ভ করতে পারি, মানে এগুলা যদি অবজার্ভ করে মানগুলা, ভ্যালুগুলা মিলাইতে পারি, তাহলে আমরা বুঝবো এখানে কে আছে না আছে। সো এগুলো টোটালি হচ্ছে কম্পিউটারে করে ফেলে, এগুলো টোটালি প্র্যাকটিক্যাল জিনিস। সেইগুলো নিয়ে মাথা কামানো কিছু না, এগুলো রিটেনে কখনোই দিবে না। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে বায়োপলিমার। বায়োপলিমারে আমরা আসবো, বায়োপলিমারে আসবো। তার আগে একটা জিনিস জিজ্ঞেস করি ভাইয়া, বায়োলজির ফার্স্ট পেপারের মনে হয় চ্যাপ্টার 3 যেটা, সেল কেমিস্ট্রি পড়ছিল নাকি ভাইয়া? বলো দেখি, আমি মনে ভুল বলতে পারি, চ্যাপ্টার 3, 2 যে কোনো একটা হইতে পারে, আমার খেয়াল নাই। সেল কেমিস্ট্রি এরকম কিছু একটা পড়ার কথা বায়োলজিতে পড়ছিল ভাইয়া? বলো দেখি একটু ভাইয়াকে কষ্ট করে। আচ্ছা, ওকে, ভেরি গুড। চ্যাপ্টার 3 তে পড়ছিল তাই না? ওই সেল কেমিস্ট্রিতে মনে আছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, তারপর হচ্ছে ধরো একটা ছিল গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, আর একটা ছিল পেপটাইড বন্ড, এরকম টাইপের জিনিসপত্রের নাম শুনছো নাকি ভাইয়া? বলো দেখি। আনিকা শুনছে, জারি শুনছে, মামুন শুনছে, নাফিস শুনছে, ভেরি গুড। বলো এই টাইপের, মাত্র যেটা বললাম গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, পেপটাইড বন্ড, এরকম টাইপের নাম টাম শুনছো নাকি? ওকে, তারপরে যে ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, মনোস্যাকারাইড, তারপর হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ মিললে কি হয়, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি ফ্রুক্টোজ, এগুলোর নাম শুনছো না? গুড। আচ্ছা, এগুলো রিং স্ট্রাকচার গুলো আশা করি দেখছো, সমস্যা নাই। আমরা একটু পরে ওগুলো নিয়ে পড়াশোনা করবো, আরেকবার একটু ঝালাই হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, তারপর মোটামুটি এগুলো শেষ টেস করে ডিভিশনের দিকে চলে যাবো। ওকে। সো এই বায়োপলিমার আমরা ব্রেক নিই, ব্রেকের পরে এসে পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা তাহলে একটা 10 মিনিটের ব্রেক নিই, আমরা 7:11, 12, হ্যাঁ 7:12 দিকে আবার শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? নামাজের পরে 7:12। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।
ওকে, আমাদের ব্রেক টাইম ওভার, আমরা সবাই চলে আসছি ভাইয়া। ওকে, সো চলো দেখো, ফার্স্ট হচ্ছে আমরা কার্বোহাইড্রেট পড়বো। কার্বোহাইড্রেট কি বেসিক্যালি দেখো কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের একটা কম্পাউন্ড, তাই না? আচ্ছা, সো এখানে দেখো গ্লুকোজ দেওয়া আছে, যেটাকে আমরা কি লেখা আছে, রিডিউসিং সুগার। ফ্রুক্টোজ দেওয়া আছে, এটাও কিন্তু রিডিউসিং সুগার। এখন আমরা যদি গ্লুকোজ আর ফ্রুক্টোজকে একসাথে মিক্স করে ফেলি তখন এসে পড়ে সুক্রোজ, যেটা কিন্তু নন রিডিউসিং সুগার, মানে এটা কিন্তু আর রিডিউসিং সুগার না। এখানে দেখো কি লেখা আছে ভাইয়া, গ্লাইকোসাইডিক বন্ড বা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। হ্যাঁ, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ এই জিনিসটা কি আসলে? when two monosaccharides from মানে form disaccharide or multiple monosaccharides form polysaccharide, then hydroxide group living between them release a molecule of water and an oxygen bridge develops between them. This bond is called glycosidic bond বা glycosidic linkage. যেমন ধরো একটার আছে OH, এই পাশে আছে ধরো একটার OH, তো হয় কি একটার এইচ আরেকটার ওইচ এর সাথে রিঅ্যাকশন করে, হ্যাঁ করলো, ওয়াটার বের হয়ে গেল। ওয়াটার বের হয়ে গেলে তখন কি হয়, লিঙ্কেজটা হয়ে যায় অক্সিজেনের মধ্যে। সো এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ অর গ্লাইকোসাইডিক বন্ড। সবাই ক্লিয়ার? বলো। এখন সেটা একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজের মধ্যে হইতে পারে, মানে দুইটা মনোস্যাকারাইড, এই যে এদেরকে মানে মনোমারকে মনোস্যাকারাইড বলে। দুইটা মনোস্যাকারাইড মিলে একটা ডাইস্যাকারাইড, তিনটা মিললে ট্রাইস্যাকারাইড, চারটা মিলে টেট্রাস্যাকারাইড, আরো বেশি দিলে পলিস্যাকারাইড, এরকম আর কি। হ্যাঁ, বুঝছে ভাই এটা? বলো। ওকে, ভেরি গুড, তাহলে এটা আমরা ক্লিয়ার। তো চলো আসি, দেখো ইট ইজ অফ টু টাইপস দেয়ার, কি লিখছে, আলফা গ্লাইকোসাইডিক বন্ড। হোয়াট ইজ আলফা গ্লাইকোসাইডিক বন্ড? এটা একটু বোঝাই। আমার মানে আমি যখন ছোটবেলায় পড়ছি ভাইয়া, আমাদের একটা ইয়ে ছিলেন, স্যার ছিলেন, খুবই চমৎকার করে একটা জিনিস পড়াইছিলেন, সেটা হচ্ছে এই সার্কুলার শেপে যখন জিনিসটা থাকে, রিং স্ট্রাকচারে জিনিসটা থাকে, তো এখানে কি আছে, গ্লুকোজ আছে, বলে কি আলফা ডি গ্লুকোজ। তো আলফা কেন বলে, আমরা বলতাম বিটা মানে বড় ভাই, এভাবে শিখছি আর কি, বিটা বড় ভাই, বড় ভাই মানে কি ওইচ। ওইচ যদি উপরে থাকে তখন বলতাম বিটা, ওইচ যদি নিচে থাকে তাহলে বলতাম আলফা। তো দেখো কি করা হয়েছে, দুইটা আলফা ডি গ্লুকোজ নেওয়া হয়েছে, দেখো দুইটার ওইচ নিচে। তো একটার 1 নম্বর কার্বন, 1 নম্বর কার্বনের ওইচ আরেকটার 4 নম্বর কার্বনের ওইচের মধ্যে একটা বন্ড হবে। তখন কি হবে, এটার এইচ এটার ওইচ এর সাথে রিয়েক্ট করে ওয়াটার আকারে বের হয়ে যাবে এবং শুধু অক্সিজেনের একটা লিঙ্কেজ ক্রিয়েট হবে। এটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড অর গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড অর গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। লিঙ্ক হচ্ছে, ঠিক আছে, গ্লাইকোসাইডিক বন্ড অর গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, মানে ওইচটা উপরে থাকলে বিটা বলতাম, নিচে থাকলে আলফা বলি, এই আর কি। তাহলে আলফা ডি গ্লুকোজ একটা নিলাম, আলফা ডি গ্লুকোজ আরেকটা নিলাম, একটার 1 কার্বনের ওইচ আর একটার 4th কার্বনের ওইচ, দুইটাকে মিলাই দিয়ে ওয়াটার বের করে দিছি, তাহলে কি থাকলে একটা অক্সিজেনের লিঙ্কেজ পাওয়া গেল, সেটাকে বলতেছি আমরা কি, গ্লাইকোসাইডিক বন্ড বা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। ওকে, সবাই এইটা একটু নোট ডাউন করে নাও, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার মতো, এটা একটু নোট ডাউন করে নাও। কি বলছে, দিস টাইপ অফ বন্ড হেল্পস ইন দ্য ফরমেশন অফ ম্যালটোস। ম্যালটোস, দেখো ম্যালটোস মানে দুইটা গ্লুকোজ মিলে কিন্তু একটা ম্যালটোস হয়, হ্যাঁ এরকম ফর্ম করে। সো এটা একটু তুলে নাও ভাইয়া, তোলা হলে টিচার বক্সে একটা ডান লেখো, হ্যাঁ সবাই কুইকলি।
ওকে, সো লিখছো তাই না? আচ্ছা, বুঝতে যদি একটু ডিফিকাল্টি হয়, ধরো ভাইয়া একটু হেল্প করি, এটা কিভাবে করব। ধরো, তো রিং স্ট্রাকচার আঁকা কিন্তু ডিফিকাল্ট কিছু না। তুমি কি করবা, 6টা কার্বন না, এই ধরো 1 2 3 4 5, হ্যাঁ, আরেকটা কিন্তু উপরে দিবা, CH2OH, এই যে এখানে একটা অক্সিজেন, এই, এরপর আলফা করতে চাইলে নিচে OH, শুরুটা উপরে H, শেষ, নিচে আবার H, OH, OH, H, H, OH, হ্যাঁ, এরকম করে তুমি করতে পারো। দেখো, HOH, তারপর HOH, আচ্ছা তাহলে এটাকে উল্টাই দিই, ধরো উল্টাই দিই, কোনো সমস্যা নেই, হ্যাঁ, দাঁড়াও, HOH, হ্যাঁ, তাহলে এখানে দিয়ে দিব হচ্ছে OHH, হ্যাঁ, ওকে ঠিক আছে, সিকোয়েন্সটা তাহলে উল্টাই দিই, তাহলে কি হবে, ধরো OH, H, তারপর হলো HOH, তারপর OH, এরপর H, CH2OH, এরকম সেম টু সেম টাইপে তুমি যদি আরেকটা আঁকো, এটাই এটাই যদি কপি পেস্ট করে এখানে দাও, তখন বেসিক্যালি কি হচ্ছে, এই যে এই ওইচটা এই ওইচের সাথে লিঙ্ক করতেছে, একটা একটা ওয়াটার বের হয়ে যাচ্ছে, তাই তো, -H2O। তাহলে চলো একটা কাজ করি আমরা, এটা একটু কপি করি। হুম, এটা কত নাম্বার কার্বন একটু খেয়াল করো, 1 আর 4 কিন্তু, হ্যাঁ, 1 আর 4। তো দেখো, এটা হচ্ছে ফার্স্ট কার্বন, এটা হচ্ছে ফোর্থ কার্বন, এই যে 1 2 3 4, ফোর্থ কার্বন, এই দুইটার মধ্যে হচ্ছে। So, এখন এই ওইচের এইচ একটা একটার সাথে রিয়াকশন করে মাঝখানে একটা ওয়াটার বের করে দেবে এবং অক্সিজেনের একটা লিঙ্কেজ থাকবে। এই লিঙ্কেজটাকে আমরা বলতেছি হচ্ছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, গ্লাইকোসাইডিক বন্ড স্ল্যাশ লিঙ্কেজ, লিঙ্কেজ খুবই ইম্পর্টেন্ট, দুই জায়গায় আসার মতো। ওকে, দুই জায়গায় আসার মতো, এটা সবাই ক্লিয়ার না ভাইয়া? ছোট্ট করে একটা সি লিখে দেই। ওকে, গুড। এরপর দেখো বিটা গ্লাইকোসাইডিক বন্ড, বিটা গ্লাইকোসাইডিক বন্ডের কাজ কি ভাইয়া? সহজ, বিটা মানে বড় ভাই, বলছিলাম না, ওএইচটা উপরে, এই দেখো ওএইচটা উপরে, ওএইচটা উপরে, দুইটা বিটা গ্লুকোজ নিছো, নিয়ে এই যে বিটা গ্লাইকোসাইডিক বন্ড তুমি ফর্ম করে ফেলছো, দুইটা বিটা নিয়ে গ্লাইকোসাইডিক বন্ড তুমি ফর্ম করে ফেলছো। ওকে, নাও এটা সবাই একটু লিখে ফেলো, তারপর ভাইয়া দেখাই দিব। ওকে, কুইকলি লেখা হইলে টিচার বক্সে একটা ডান লেখো, 2 মিনিট টাইম, কুইকলি একটু ছবিটা এঁকে ফেলো সবাই কুইকলি, তারপর ভাইয়া দেখাই দিব ইনশাল্লাহ।
ওকে, সবার ডান তাই না? ভেরি গুড। চলো এটাও ভাইয়া একবার কুইকলি দেখাই দিই। এটাকে আলফা পড়ছি, বিটা আরো সহজ। আলফা যেহেতু পড়ছি, বিটা একদম সহজ। তাহলে দেখো এই যে ফার্স্ট কার্বন 2 3 4 5 6টা হচ্ছে CH2OH। হ্যাঁ, আচ্ছা এটা দিলাম। তারপর হচ্ছে অক্সিজেনের একটা লিঙ্কেজ তো থাকবেই। বিটা বলতেছি, বিটা মানে ওইচটা এখন উপরে, ওইচটা উপরে, এইচটা নিচে, বাস শেষ। তারপর আবার অল্টার করে দাও, ওএইচ এইচ এইচ ওএইচ ওএইচ এইচ এইচ ওএইচ, এরকম ভাবে যাবে। সো এটা যেহেতু বিটা বলতেছি, আমরা এটাকে কপি পেস্ট করে নিয়ে আসলাম ধরো। হ্যাঁ, কপি পেস্ট করে নিয়ে আসলাম। ওয়েট এ বিট, এটাকে একটু ছোট করে নিই। হ্যাঁ, এটাকে এখন কপি করে এদিকে নিয়ে আসলাম। ওই যে সেম 1 আর 4, এটা নিয়ে ঝামেলা। তাহলে ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4। 1 আর 4 নাম্বার কার্বনের মধ্যে ওইচ ওইচ এর মধ্যে একটা লিঙ্কেজ হবে নাকি? ওইচ ওইচ এর মধ্যে একটা লিঙ্কেজ হবে। সো দেখো এটার আছে হচ্ছে, সরি, এটার যে ওইচ, এটার ওইচ এর সাথে লিঙ্ক করে H2 বাদ দিবে। এরপর কি হবে? লেটস ফাইন্ড আউট। এরপর কি হবে? সুন্দর মতো দেখো, AOH বাদ, এটা বাদ, এটাও বাদ। দেখো OH আর H মিলে ওয়াটার, একটা অক্সিজেন বাকি থাকলো। তাহলে এই যে এইখান থেকে একটা অক্সিজেন, এই যে এইখান থেকে একটা অক্সিজেন এরকম একটা বন্ড করবে। হ্যাঁ, লিঙ্কেজ। এটাকে আমরা বলতেছি গ্লাইকোসাইডিক লিঙ্কেজ অর গ্লাইকোসাইডিক বন্ড। এটা বিটাদের মধ্যে হয়েছে। হ্যাঁ, 1 আর 4 এর মধ্যে, বিটাদের মধ্যে হয়েছে 1 আর 4, বিটা গ্লাইকোসাইডিক বন্ড। বলো ভাইয়া এটা কি সবাই ক্লিয়ার? এটা তো দেখছো ভাইয়া, গ্লুকোজ ফ্রুক্টোজ হইলে মানে মিক্স হইলে সুক্রোজ হয়, গ্লুকোজ গ্যালাক্টোজ হইলে ল্যাকটোজ হয়, আবার গ্লুকোজ গ্লুকোজ হইলে মেল্টোজ হয়। এগুলো আর কি বিভিন্ন ধরনের নাম। সবাই ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি আমরা ইনশাল্লাহ? ওকে, তাহলে সবাই এটা আমরা ক্লিয়ার হোপফুলি, তাই তো? ওকে, ভেরি গুড। এবার আসি স্টার্চ। স্টার্চের ক্ষেত্রে দেখো এখানে কি আছে, দেখো তোমার কাছে স্টার্চ ইজ এ টেস্টলেস ফাইন হোয়াইট পাউডার which is insoluble in cold water, alcohol and other solvents. Also it is a polysaccharide which is formed by 1,4 bonds এমন গ্লুকোজ মনোমার। মলিকুলার ফর্মুলা স্টার্চ ইজ এত। গ্লুকোজ মনোমারের কথা বলছে। তো গ্লুকোজ মনোমার গুলা ধরো আলফা গ্লাইকোসাইডিক বন্ড আর কি, বারবার আলফা দিয়ে তুমি যদি করো তাহলে এরকম যাইতে থাকবে। এটা কিন্তু একটা বিশাল পলিমার স্টার্চ। হ্যাঁ, বিশাল পলিমার। সো এটা সবাই পারবো না ইনশাল্লাহ? কুইকলি একটু লেখো তো টিচার ইনবক্সে, একটা সি লেখো। এটা লেখা লাগবে না আর, এটা পারবো না আমরা। এটা মোস্টলি আসলে বায়োলজির পার্ট, বায়োলজিতেই দেয় বেশিরভাগ সময়। কেমিস্ট্রিতে এটা খুব একটা যে দিবে তা না। কোশ্চেন যদি একটু হার্ড করতে চায়, একটু আটকাইতে চায়, সেই ক্ষেত্রে করতে পারে। বাট ওই যে টেকনিক বুঝলে বাকি সব ওকে। হ্যাঁ, আচ্ছা এটা ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, সো সেলুলোজ। সেলুলোজটা কি দেখো, কমপ্লেক্স কার্বোহাইড্রেট ফর্ম বাই অক্সিজেন, কার্বন এন্ড হাইড্রোকার্বন। ইট ইজ টেস্টলেস, ওডরলেস। দেখো এটা আসলে কি করতেছে, বিটা বন্ড। এখানে বিটা 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 বিটা, মানে দেখছো আলফা হইলে স্টার্চ, বিটা হইলে সেলুলোজ, শেষ। আলফা হইলে স্টার্চ, বিটা হইলে সেলুলোজ, এই যে যাচ্ছে, সিম্পল হিসাব। সেইগুলো আমরা মোটামুটি বুঝি সবাই, আশা করি এটাও আমরা ক্লিয়ার। হ্যাঁ, নাফিসা আনিকা, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে এটা আমরা সবাই ক্লিয়ার। সেলুলোজটা হলো বিটা, স্টার্চটা হলো আলফা। ওকে, এইবার দেখো কি লিখছে, ওয়াই ডু হিউম্যানস ইট স্টার্চ ওয়ারেস ক্যাটল ইট সেলুলোজ। এটার কারণটা কি? এটা কিন্তু বেশ ভালো একটা ইম্পর্টেন্ট, বিতে আসার মতো, বুঝছো? বিতে আসার মতো কি লিখছে, স্টার্চ ইজ হিউম্যান ফুড while cellulose like grass is food for cattle. Because the digestive enzymes secreted from the human digestive tract can break down alpha glycosidic bonds of starch molecule but can break down beta glycosidic bond. মানে সেলুলোজের বিটা গ্লাইকোসাইডিক বন্ড আমাদের হিউম্যান বডি থেকে যে এনজাইমটা সেক্রেটেড হয় সেটা ব্রেক করতে পারে না, আলফাটা পারে। আচ্ছা, দাস হিউম্যান ক্যান নট ডাইজেস্ট সেলুলোজ, শেষ। অন দ্য আদার হ্যান্ড ক্যাটেলের ক্ষেত্রে ওরা কি করতেছে, আলফা গ্লাইকোসাইডিক বন্ড, বিটা গ্লাইকোসাইডিক বন্ড, এই যে কি বলছে তোমার যেটা ইয়া থাকতেছে, নাম কি, সেলুলোজ, যেটা সেটাটা সে ব্রেক করতে পারতেছে, সে এই জন্য সে সুন্দর মতো এই জিনিসটা খাইতে পারতেছে। এইটাই হচ্ছে তার কাজটা। ওকে, এগুলো সহজ জিনিস, মানে একটা খাইতে পারতেছে, একটা খাইতে পারতেছে না। একটু আগে দেখলাম স্টার্চটা হচ্ছে আলফা, ইয়া যেটা সেলুলোজটা হচ্ছে বিটা। তো সহজ কথা, আলফা খাইতে পারতেছে তার মানে কি, আলফা খাইতে পারতেছে তার মানে হচ্ছে সে আলফার এনজাইম গুলো সেক্রেট করে, বিটাটা করে না। আর যে হচ্ছে বিটা খাইতে পারবে সেই বিটাটা সেক্রেট করে, আলফাটা করে না, শেষ হয়ে গেল। ওকে, আচ্ছা গেল। এরপর যদি আসি গ্লাইকোজেন। গ্লাইকোজেন জিনিসটা কি দেখো, গ্লাইকোজেন ইজ এ পলিস্যাকারাইড অফ গ্লুকোজ which acts as a form of stored energy in fungi or animals. হ্যাঁ,
এটা একটা পলিস্যাকারাইড কার, গ্লুকোজের। এটা এমসিকিউর জন্য যাচ্ছে। হ্যাঁ, এই দেখো গ্লাইকোজেন হচ্ছে পলিস্যাকারাইড অফ গ্লুকোজ which acts as a form of stored energy in fungi and animals. On one of the main conservers of carbohydrate in animal body is glycogen. হ্যাঁ, এনার্জিকে কনজার্ভ করে। ইট মে বি কল্ড এনিম্যাল স্টার্চ, এটাকে এনিম্যাল স্টার্চও বলা যেতে পারে, গ্লাইকোজেনকে এনিম্যাল স্টার্চও বলা যেতে পারে এমসিকিউ পারপাজে। ইটস মলিকুলার স্ট্রাকচার ইজ সিমিলার টু দ্যাট অফ অ্যামাইলোপেকটিন। এগুলা এনজাইমের নামটা তুমি শুনছো। Their main difference is that amylopectin contains 25 to 30 glucose units, whereas this number is 10 to 14 in case of glycogen. Glycogen কম থাকে। Glycogen is stored in liver, muscle and brain. When glucose is necessary, দেখো কোথায় থাকে গ্লাইকোজেনটা, লিভার, মাসেল এন্ড ব্রেইনে থাকে। When glucose is necessary in any part of our body, glucagon hormone converts glycogen into glucose and supplies that glucose. ডায়াবেটিক্স রোগী যাদের হয়, হ্যাঁ ডায়াবেটিক্স যাদের হয় আর কি, তাদের ক্ষেত্রে কি হয় বুঝো তো? ডায়াবেটিক্স আমরা ইনসুলিন দেই। ইনসুলিন ব্যাপারটা কি করে বলো তো? অ্যান্টি গ্লুকোনিক সিস্টেম আর কি, চিনিটারে আটকায় দেওয়ার ট্রাই করে আর কি, বুঝছো? গ্লুকোজকে চিনির মতো চিন্তা করো। গ্লুকাগন হরমোন হচ্ছে অনেক বেশি পরিমাণে সিক্রেটেড হয়, সেই জন্য ইনসুলিন দিয়ে আটকায় রাখতে হয় into glucose and supplies that glucose, which is called glycogenolysis. প্রসেসটার নাম হচ্ছে glycogenolysis. In this way, glucose shortage is filled up in our body. Glycogen is called animal starch, already পড়ছি। During shortage of food, the body obtains its required energy from glycogen. Glycogen is water soluble and it produces reddish brown color in iodine solution. ব্যাপার কি জানো ভাইয়া? ব্যাপারটা হচ্ছে মোটামুটি গ্লুকাগন যে হরমোনটা আছে সেটা হচ্ছে আমাদের কি করে, গ্লাইকোজেনকে অ্যাক্টিভ করে বা গ্লাইকোজেনোলাইসিস প্রসেসের মাধ্যমে আমাদের গ্লুকোজের যে শর্টেজ সেটা ফিল আপ করে। এখন ডায়াবেটিক্স যারা থাকে তাদের কি হয়, বেসিক্যালি তাদের গ্লুকোজ এমনিতেই বেশি সেক্রেটেড হচ্ছে, সো ওইটা যেন না হয় স্টপ করে, এই জন্য ইনসুলিন দেওয়া হয়। ঘটনাটা বুঝছো? এই হইলো ঘটনা। আবার ওই যে আমরা অনেক সময় ডায়েট করি না ভাই, ওয়াটার ফাস্টিং, এই মানে বিভিন্ন ধরনের ফাস্টিং করি না, মানে ডায়েট করার জন্য অনেক সময় বলি না আমরা 15 আওয়ার্স না খেয়ে থাকবো। সো এতে গেলে একটা ভালো জিনিস কি হয়, আমাদের কোনো কিছু ইনটেক না হলে ভিতরে যে কার্বোহাইড্রেট গুলো সেগুলোই হচ্ছে মোটামুটি বার্ন হইতে থাকে আমাদের এনার্জি দেওয়ার জন্য, বুঝছো? এই ওকে, সো কিটো ডায়েট কিন্তু আবার ভালো জিনিস না, হ্যাঁ শরীর কিন্তু একদম খারাপ হয়ে যায়, সাবধান। ওকে, এবার আসি প্রোটিন। প্রোটিন তো সহজ জিনিস। প্রোটিন কি? প্রোটিনটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের একটা পলিমার বলতে পারো আর কি। হ্যাঁ, through condensation polymerization reaction, one molecule of water is eliminated from every 2 molecules of amino acid, and at first dipeptide and later polypeptide or protein molecule is created. Peptide bond is divalent amide bond. Peptide bond is mainly amide type of covalent bond. Peptide is a Greek term which means to digest. দেখাই amino acid কি, ধরো CH3 অ্যামাইনো অ্যাসিড, ধরো NH2। হ্যাঁ, ধরো তুমি কি করলা, এখানে NH2 আছে, অ্যামিনো আছে। হ্যাঁ, এটা এভাবে ভেঙে ভেঙে লিখি, NH2 CHR COOH, এরকম কিছু একটা আছে। হ্যাঁ, এখন একটু খেয়াল করো এখানে কি হবে। তুমি যদি এই সেম জিনিসটা একটু ছোট করে লিখি, এই সেম জিনিসটার সাথে আরেকটা, ধরো এখানে হচ্ছে আর ড্যাশ দিলাম, ধরো আর ড্যাশ, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড, দুইটার এইচ আর ওইচ মিলে, এই যে এইচ আর ওইচ মিলে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, -H2 হয়ে যায়। তখন আসলে কি হয় দেখো, তখন আসলে এই যে এটা হলো প্রোটিনের একটা, এইটুক তো বাদ, তাই না, এটুক একটা বাদ, এখানে একটা বন্ড ফর্ম হয়, ঠিক আছে, একটা সিঙ্গেল বন্ড ফর্ম হয়। এই যে এইটুকটাকে বলা হয় পেপটাইড বন্ড বা পেপটাইড লিঙ্কেজ, এইটুকটাকে বলা হয় পেপটাইড বন্ড অর পেপটাইড লিঙ্কেজ। এটা বেসিক্যালি কি করে, অ্যামাইনো অ্যাসিড গুলোকে একসাথে আনে, মানে NHCO, এটাকে বলা হয় পেপটাইড বন্ড বা পেপটাইড লিঙ্কেজ। ওকে, পেপটাইড বন্ড বা পেপটাইড লিঙ্কেজ। এটা একটু তুলে ফেলো তো ভাইয়া, সবাই তোলা হলে টিচার বক্সে একটা ডান দিয়ে দাও তো কুইকলি ভাইয়া, সবাই একটু তুলে ফেলো এটা, হ্যাঁ কুইকলি।
ওকে ডান, তাই তো? এটাকে বলতেছি আমরা পেপটাইড বন্ড। তাহলে পেপটাইড বন্ড বা পেপটাইড লিঙ্কেজও শিখলাম, গ্লাইকোসাইডিক বন্ড বা গ্লাইকোসাইডিক লিঙ্কেজও শিখলাম। ওকে, এই যে পেপটাইড বন্ডের কথাবার্তা ভাই অলরেডি বলে ফেলছি। এই যে দেখো একটা অ্যামাইনো অ্যাসিড ছিল, এই যে একটা অ্যামাইনো অ্যাসিড ছিল, সো দুইটার মধ্যে OH গিয়ে কন্ডেনসেশন বলে এটাকে। এই যে CON যে বন্ডটা হয়েছে সেটা হচ্ছে পেপটাইড বন্ড। এটা হচ্ছে আমাদের ডান, অলরেডি পড়া, ঠিক আছে? এটা আমরা পড়ে ফেলছি। ইম্পর্টেন্ট আছে কিন্তু এই জিনিসটা, হ্যাঁ ইম্পর্টেন্ট। ওকে, সো এরপর তুমি দেখতেছো বিভিন্ন ধরনের পেপটাইড বন্ডে যে অ্যামাইনো অ্যাসিড, দুইটা অ্যামাইনো অ্যাসিড মিলে একটা ডাইপেপটাইড ফর্ম করতেছে, এরকম পলিপেপটাইড ফর্ম হবে এন নাম্বার অফ নিলে। হ্যাঁ, এন নাম্বার অফ নিলে এরকম কি হবে ভাইয়া? পলিপেপটাইড ফর্ম হইতে থাকবে। সো এগুলোই আসলে প্রোটিন। প্রোটিনটা একটা পলিপেপটাইড, হ্যাঁ প্রোটিনটা পলিপেপটাইড। ডাই, ট্রাই, টেট্রা এরকম অনেকগুলো একসাথে নিলে পলিপেপটাইড হবে। ওকে ফাইন, এগুলো একদম ইজি। এখন ফাইনালি আসি জুইটার আয়ন। কেউ কি বলতে পারবা হোয়াট ইজ জুইটার আয়ন? বলো দেখি ভাইয়াকে, জুইটার আয়নটা কি? এনিওয়ান বলো, জুইটার আয়নটা কি? এই যে দেখো জুইটার আয়নটা কি। জুইটার আয়ন বেসিক্যালি হচ্ছে, ধরো একটা অ্যামাইনো অ্যাসিড নাও তুমি, হ্যাঁ H2N CHR COOH। এখন খেয়াল করো, এখানে হয় কি, অ্যাকোয়াস সলিউশনে এইচটা তো প্লাস, এই প্লাসটা এই কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। ফর্ম করার কারণে অ্যাকোয়াস সলিউশনে এটা হয়ে যায় NH3 প্লাস CHR COO মাইনাস। একই সাথে প্লাস মাইনাস দুইটা আয়ন একসাথে থাকাকে এটাকে বলা হয় জুইটার আয়ন। জুইটার আয়ন, জুইটার আয়ন আসলে একটা বাফারের মতো কাজ করে। হালকা অ্যাসিড বা বেস যখন দেওয়া হয় প্রোটিনে, সে এটাকে মোটামুটি নিউট্রাল রাখতে পারে। জুইটার আয়ন হচ্ছে এইভাবে কাজ করে। দেখো, ইফ উই পুট এ প্রোটন ইন অ্যামাইনো অ্যাসিড সলিউশন, ইট ইজ অ্যাকসেপ্টেড বাই এ বেসিক অ্যামাইনো রেডিক্যাল। মানে একটা প্রোটন দিলে এটা অ্যাকসেপ্ট করে ফেলে। ডিউ টু ইন্টার অ্যাসিডোবেসিক রিয়াকশন ইট ফর্মস ইন্টারমিডিয়েট সল্ট, দেন পজিটিভ and নেগেটিভ চার্জ ইজ produced in the same molecule. This is type of bimolar ion is called জুইটার আয়ন। এই যে জুইটার আয়ন, জুইটার আয়ন কিন্তু এসিডের মধ্যে পজিটিভের মতো অ্যাক্ট করে। খেয়াল করো, জুইটার আয়নে যদি এসিড দাও, H প্লাসটাই এখানের সাথে রিঅ্যাক্ট করে মাইনাসের সাথে, তাহলে ওভারঅল চার্জ কি হয়ে গেল? পজিটিভ। আবার জুইটার আয়নে যদি বেস দাও, OH-টা এখান থেকে একটা H কে নিয়ে নিবে, তাহলে ওভারঅল চার্জ কি হয়ে যাবে? নেগেটিভ। বেসের মধ্যে নেগেটিভের মতো অ্যাক্ট করে। এই পার্টটা ভাইয়া খুবই ইম্পর্টেন্ট। এই যে এই পার্টটা, এটা ভাইয়া পরীক্ষায় আসে, এটা একদম বেশ ভালো রকমের আগে ফুল সিলেবাসে থাকতে পরীক্ষায় আসতো, যে জুইটার আয়ন অ্যাসিডিক মিডিয়ামে কেমন চার্জ থাকে আর বেসিক মিডিয়ামে কেমন চার্জ থাকে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নাও এটা সবাই একটু লিখে ফেলো ভাইয়া, 1 মিনিট, হ্যাঁ কুইকলি। ওকে, সো বিষয়টা হইলো, দেখো ভাইয়া এখানে অলরেডি কি আছে? মাইনাস চার্জ আর প্লাস চার্জ। যদি আমি একটা H প্লাস দেই, H প্লাস কি হবে? এই মাইনাসের সাথে নিউট্রাল হয়ে যাবে, তাহলে বাকি থাকলো কি? ওভারঅল চার্জটা কি হয়ে যাবে? পজিটিভ। তাহলে অ্যাসিডিক মিডিয়ামে সে হচ্ছে পজিটিভ চার্জের মতো কাজ করে। বেসিক মিডিয়ামে মানে OH মাইনাস যদি দেই, এই প্লাসের সাথে রিঅ্যাক্ট করে আলাদা হয়ে যাবে, হ্যাঁ ইয়া ফর্ম করবে, ওয়াটার ফর্ম করবে, তাহলে কোন চার্জটা থেকে যাবে? মাইনাস। এই জন্য বেসিক মিডিয়ামে সে নেগেটিভ হিসেবে অ্যাক্ট করে। আচ্ছা, তো এইগুলো সহজ সহজ জিনিস আর কি, ওরা একটা বাফারের মতো অ্যাক্ট করে। এবার যদি বলি অ্যাপ্লিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ডের অ্যাপ্লিকেশন কি? অভাব নাই, হ্যাঁ অনেক কেসে। যেমন ধরো, আমরা অর্গানিক কম্পাউন্ডের তো অনেক পজিটিভ ইম্প্যাক্ট আমরা বলতেই পারবো, যে অর্গানিক কম্পাউন্ড দিয়ে আমরা ধরো
অনেক ধরনের মেইন যে জিনিসটা বানাই মেডিসিন, মেডিসিন আমাদের সবার কাজে লাগে। আমরা হচ্ছে কি করতেছি, মেডিসিন ফিল্ডে, ধরো আমি যদি কয়েকটা ফিল্ডের কথা লিখে দিই, হ্যাঁ, ফার্স্টে ধরো মেডিসিন, মেডিকেল ফিল্ড, পুরাটা এটাই লিখি, মেডিকেল ফিল্ড। মেডিকেল ফিল্ডে মেডিসিন থেকে স্টার্ট করে আরো অনেক জায়গায় অর্গানিক কম্পাউন্ড কিন্তু ইউজ করা হয়, প্রত্যেকটা জায়গাতেই কম বেশি। তো হিউম্যান লাইফ সেভ করার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা গেল। তারপর এগ্রিকালচারাল ফিল্ডের কথা যদি তুমি চিন্তা করো, এগ্রিকালচারাল ফিল্ডের কথা যদি তুমি চিন্তা করো, এখানেও কিন্তু অর্গানিক কম্পাউন্ড গুলা বেশ ভালো ফার্টিলাইজার হিসেবে ইউজ হয়, যেমন ইউরিয়া। এগ্রিকালচারাল ফিল্ড ভালো হওয়া মানে হচ্ছে আমাদের ভালো হওয়া। তারপর ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডের কথা যদি তুমি চিন্তা করো, ইন্ডাস্ট্রিয়াল ফিল্ড, ধরো ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের যে কম্পাউন্ড গুলা ইনভেন্ট হচ্ছে আস্তে আস্তে, আরো অনেক অর্গানিক কম্পাউন্ডের হেল্পে, সেগুলা কি করতেছে, অনেক শক্ত সিমেন্ট তৈরি করতেছে, অনেক শক্ত হচ্ছে প্লাস্টার তৈরি করতেছে, সেগুলো অনেক ভালো, অনেক ইমালশন ক্রিয়েট হইতেছে, অনেক ভালো। ল্যাবে বা ধরো কেমিক্যাল থিমে বা রিসার্চ ফিল্ডে, রিসার্চ ফিল্ডে তো আসলে অর্গানিক কম্পাউন্ডের কোনো ধরো কমতি নাই। আসলে রিসার্চ ফিল্ডে তুমি রিসার্চ করে অনেক ধরনের অনেক কিছু তুমি বের করতে পারতেছো, অনেক কিছু আইডেন্টিফাই করতেছো, অনেক কিছু সিকোয়েন্সিং করতে পারতেছো, সব অর্গানিক কম্পাউন্ডের জন্য। হ্যাঁ, এরকম আর কি, জাস্ট এটা হলো অ্যাপ্লিকেশন। এখন নেগেটিভ ইম্প্যাক্ট গুলা কি কি? নেগেটিভ ইম্প্যাক্ট কিছু কিন্তু আছে, যেমন পেস্টিসাইডস ইউজড ইন এগ্রিকালচার, ওগুলো কিন্তু টেকনিক্যালি পেস্টিসাইডস, ওটা কিন্তু আসলে ভালো জিনিস না, এনভায়রনমেন্টের উপর ক্ষতি করে। তারপর এজ অর্গানিক সলভেন্ট, অর্গানিক সলভেন্ট গুলো কিন্তু ম্যাক্সিমামই আসলে ক্ষতিকর, কার্সিনোজেনিক টাইপের। সো ওগুলো ইউজ করাটা কিন্তু একটু ডিফিকাল্ট আসলে। হ্যাঁ, এই জন্য লিমিটের বাইরে ইউজ করা যাবে না, এরকম টাইপের কিছু বাধ্যকতা আছে। এই হইলো ঘটনা। এখন ফাইনালি এসে কনভার্সন অফ অর্গানিক কম্পাউন্ড। বলো, কনভার্সন কি আমরা অনেকগুলো পড়ছি না মোটামুটি নিজেদের মতো? কনভার্সন অফ অর্গানিক কম্পাউন্ড দেখি, এখন একটা দিই, একটা কনভার্সন দিই, অনেক তো পড়লাম আমরা, তাই না? একটা ভালো একটা কনভার্সন দিই, দেখি সমাপনীর মতো কি দেওয়া যায়। আচ্ছা, না ওয়েট, এরকম লিঙ্ক না করে আলাদা দিই। ওকে, সো মোটামুটি ওকে, এইটুকু পর্যন্ত মোটামুটি রাখি। নাও এগুলা ভাইয়াকে একটু অ্যান্সার করে দেখো কোনটা কি হবে, এটা বললে মোটামুটি আমাদের অনেকখানি কাভার। ওকে।
ওকে, মাশাআল্লাহ, সবাই অ্যান্সার দিছো। চলো দেখি, মিলাই দেখি। আহ মিথেনের সাথে ক্লোরিন দিলে ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড যেটাকে বলি। হুম। আচ্ছা, সায়ানাইড দিলে কি হবে? মিথাইল সায়ানাইড, নাকি পটাশিয়াম ক্লোরাইড আলাদা হয়ে যাবে। এটাকে অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলে কি হবে ভাইয়া? CH3COOH অ্যাসিড হবে। যেটাকে এটা লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিলে কি হয় ভাইয়া? রিডাকশন হয়, তাই না ভাইয়া? রিডাকশন হয়। তাহলে এটা হলে কি হবে? CH3CHO। আবার যদি রিডিউস করি তাহলে হবে CH3CH2OH, ইথানল প্রডিউস হয়ে গেছে। হ্যাঁ, এটাকে যদি আবার লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিয়ে রিডিউস করি তাহলে কি পাবো ভাইয়া? CH3CH2NH2 অ্যামিন। অ্যামিনে যখন এই যে নাইট্রাস অ্যাসিড দিব তখন কি হবে? বাবল ডাবল হয়ে ইথানল হবে, CH3CH2OH। ওকে, এটাকে যদি অ্যাসিডের প্রেজেন্সে অল্প টেম্পারেচার দেই তখন কিন্তু হয় ইথার, তাই না? ইথার। তখন হবে ইথার। বেশি টেম্পারেচারে দিয়ে করলে হয়ে যাবে কি? ইথিন। তখন হয়ে যাবে ইথিন, CH2 ডাবল বন্ড CH2। ওকে, এরপর এটাতে কপার 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলে আরো হাইড্রোজেন বিয়োগ হয়ে জিনিসটা হয়ে যাবে ইথাইন। ইথাইনকে আয়রন দিলে সুন্দর মতো ফেনল, সরি ফেনল না, বেনজিন প্রডিউস হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ওভারঅল অ্যান্সার। আর কি? অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে সল্ট, CH3COO। আবার দিলে ডিকার্বক্সিলেশন মানে মিথেন। দেখছো এগুলো যে আমরা করলাম। বলো কয়জনে কয়টা কয়টা হয়েছে একটু ভাইয়াকে বলেন দেখি, কয়টা কয়টা হইলো? ওকে, ভেরি গুড, মাশাল্লাহ। অনেকগুলো দিছিলাম তাই না? আই জে, ও জেই তো দেইনি তাই না? এবিসিডি ইউজিএস আই, জে কই? জে দিছি না, ডাইরেক্ট KLMN দিছি। আচ্ছা 13টা দিছি তাহলে টোটাল, তাই না? হুম, 13টা সবগুলো হয়েছে। আরে ভেরি গুড ভাইয়া। ভেরি গুড হানাফ। আচ্ছা, নাফিসা, হ্যাঁ মোটামুটি সবগুলো হয়েছে মাশাল্লাহ। ওকে আনিকা, হ্যাঁ মোটামুটি সবগুলো হয়েছে, ভেরি গুড। আচ্ছা সবাই বলো, সবাই কি ক্লিয়ার? ওইটা কি বুঝছো? ওইটার হিসাবটা এটার হিসাবটা একদম অ্যালকিনে পড়ছিলাম যে আমরা। হুম, সবাই ক্লিয়ার না ভাইয়া? টিচার বক্সে একটু জানাতো ভাইয়াকে কষ্ট করে। এবং আমরা চাইলে এখন কি করতে পারবো? এই যে বেঞ্জিনটা হইলো, বেঞ্জিন থেকে আবার আরেকটা সার্কেল বের করতে পারবো যেখান থেকে সব ধরনের কম্পাউন্ড কিন্তু আছে, তাই না ভাইয়া? হ্যাঁ, ভেরি গুড, চমৎকার, সবাই পারছো আলহামদুলিল্লাহ। আচ্ছা, অ্যাটলিস্ট ভাইয়া যে এখানে প্রত্যেকটা জিনিস লিখছি কিভাবে কি হয়েছে এটা তো সবাই ক্লিয়ার না? বলো তো একটু ভাইয়াকে কষ্ট করে। আরে সবগুলো পারছো, থ্যাংক ইউ। নাফিসা, আতিয়া, আহনাফ, জারির, মাইমুনা, একটু বলো দেখি ভাইয়াকে, ক্লিয়ার না সবাই? আচ্ছা, সো এগুলা কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া। এই যে যত বেশি এরকম কনভার্সন পড়বা তত ভালো ভাইয়া, যত বেশি এরকম কনভার্সন পড়বা তত ভালো, তত বেশি বেশি প্র্যাকটিস হবে, তত বেশি বেশি জিনিসগুলা শিখতে পারবা ইনশাল্লাহ। ওকে, আচ্ছা দেখো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, খুবই সহজ একটা হোমওয়ার্ক। হোয়াট ইজ জুইটার আয়ন? হুম, এটা তো তোমরা একদম সহজভাবে পারবে ভাই ইনশাল্লাহ, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আচ্ছা জুইটার আয়নটা লিখবা। আর পাশাপাশি হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে কি থাকে, বেসিক মিডিয়ামে কি থাকে, এটা যে একটা ডুয়েল আয়ন টাইপের আর কি, প্লাস মাইনাস আয়ন একসাথে থাকে, এই জিনিসগুলো একটু লিখতে হবে। হ্যাঁ, এই জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এগুলো আগে আসতো আর কি, এটা যেহেতু আগে শর্ট সিলেবাসে ছিল না, সো আসতো না, ফুল সিলেবাসে আছে, সো এগুলা আসে। ওকে, ঠিক আছে। ওকে ভাইয়া, তাহলে দেখো আমাদের মোটামুটি আমরা কি অর্গানিক পড়লাম নাকি? আমরা অর্গানিক পড়লাম। অর্গানিকের বেসিক্যালি যদি একটা সামারি দেই, আমাদের অ্যালিফেটিক যে পার্টটা আছে না ভাইয়া, অ্যালিফেটিক এন্ড এটা রিয়াকশনের একটা পার্ট, অ্যারোমেটিক আর একটা রিয়াকশনের পার্ট, এটা। এছাড়া আমরা কি পড়ছি? আইসোমারিজম পড়ছি, নোমেনক্লেচার পড়ছি। এই টপিকটা লিয়াজু হয়ে আসে আর কি, লিঙ্ক করে আসে। ধরো কখনো এটার সাথে লিঙ্ক করে আসে, কখনো এটার সাথে লিঙ্ক করে আসে। এর মধ্যে অনেক ইম্পর্টেন্ট টপিক আছে, ওজোনালাইসিস যেমন অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, কনভার্সন গুলো অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। সো বেসিক্যালি হয় কি, এইটা একটা সিকিউ, এইটা একটা সিকিউ, এদের কম্বিনেশন হচ্ছে একটা সিকিউ, মানে তিনটা সিকিউ মাস্ট থাকে। আর একটা তো ধরো যদি হয় হইলো, বাট তিনটা সিকিউ মাস্ট থাকে। তাহলে অ্যাটলিস্ট ভাইয়া আমরা সবাই এই যে অর্গানিকের 28টা ক্লাস করছি, এর মধ্যে প্রথম 14টা বা 12টা ক্লাস হচ্ছে খুবই বেসিক ছিল, এরপরে গুলো হচ্ছে সব রিপিট। সো ভাইয়ারে বলো
যে অর্গানিক এখন অ্যাটলিস্ট আগের চেয়ে একটু বেশি অ্যান্সার করতে পারবো না, এমসিকিউ এরসিকিউ দুইটাতেই বোথ পারবো না ইনশাল্লাহ। তোমাদের ব্যাচে হচ্ছে অর্গানিকটা শেষ করলাম আজকে, আর আজকে প্রোগ্রেসিভ ব্যাচেও ইয়াটা পড়াইছি, কি বলে আইসোমারিজমটা শুরু করছি কেবল। হ্যাঁ এই আচ্ছা ইনশাল্লাহ, ভেরি গুড। সো আমরা সবাই এগুলা পারবো। ওকে, হোমওয়ার্কও পারবা, ওটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ। সো এই তো ভাইয়া আজকের ক্লাস আমাদের এতটুকুই। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা আবার শুরু করব নিউ চ্যাপ্টার। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি সবাই ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ সামনে দেখা হবে, কথা হবে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।